দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় পরিকল্পিত খুন, বাড়ছে নৃশংসতা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন ডক্টর খন্দকার মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার, ক্রাইম অ্যান্ড অপারেশনস, ডিএমপি। এছাড়া রয়েছেন তৌহিদুল হক, সমাজ ও অপরাধ গবেষক, শিক্ষক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গিয়ে আনারকে হত্যা করে আবার নিরাপদে বাংলাদেশে ফিরে এসেছে খুনিরা। এছাড়া বগুড়ার একটি আবাসিক হোটেলে মা ও ছেলেকে গলা কেটে হত্যা। এছাড়া রাজধানীর ভাটারায় জাপান প্রবাসী এক যুবককে তার স্ত্রী পরিকল্পিতভাবে হত্যা করে আবারও ফিরে গেছে কানাডায়। সবশেষ আমরা দেখেছি গুলশানের বাড়িধারা কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত অবস্থায় কনস্টেবল কাউসার আলী নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে আরেক কনস্টেবল মনিরুল ইসলামকে। আলোচনার শুরুতে আমি ডক্টর খন্দকার মহিউদ্দিন। মহিউদ ভাই, কনস্টেবল কাউসারকে আপনারা অ্যারেস্ট করেছেন, রিমান্ডও নিয়েছেন। আপনি গতকালকে একটা বিষয় বলেছেন যে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজিত হয়ে মনিরুলকে গুলি করেছে কাউসার। রিমান্ডে এছাড়া আপনার কি পেয়েছেন, কিংবা তর্কাতর্কি আসলে ঘটনাটা কেন ঘটলো যে এরকম ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করা হলো? আপনাকে ধন্যবাদ, সম্মানিত আলোচক, দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আমরা মনে করি যে মর্মান্তিক ঘটনা, যেটি কখনোই প্রত্যাশা করার তো আসলে কোনো ইনসিডেন্টই থাকে না। আর এটি বলা যায় যে আকস্মিকভাবে সবাইকে দেখতে হয়েছে। দুজন সহকর্মী একসাথেই কাজ করছিল, কনস্টেবল কাউসার এবং কনস্টেবল মনিরুল ইসলাম। এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ডিপ্লোম্যাটিক এরিয়াতে তারা ডিউটি করছিল। তো তারা প্রায়শই ডিউটি করে। আমরা যদি বলি যে কাউসারের বয়স 41 বছর, সে 2005 সাল থেকে চাকরিতে আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশেও কিন্তু সে 2019 সাল থেকে প্রায় 4 বছরের উপরে, এমনকি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনেও সে 1 বছর 10 মাসের উপরে চাকরি করছে। আর মনিরের বয়স কম, তার 27 বছরের মতো বয়স, চাকরির বয়সে খুব বেশি দিন না। তো এরা প্রতিদিনই ডিউটি করে। আর যেটা আমরা পাশের যারা তার সাথে, কাউসারের পাশে যারা ছিল তাদের সাথে কথা বলেছি যে কাউসারই নর্মালি খুব মিষ্টভাষী মানুষ, কম কথাবার্তা, একটু কম বলে, কিন্তু আচার ব্যবহারে কোনো সমস্যা নাই। তার গত অন্তত 2 মাসের আমরা ডিউটির যে অ্যানালিসিস আপনারা করেছেন, রাইট, যে সে কীভাবে ডিউটি করতো বা তার কোনো সমস্যা আছে সেগুলো জেনেছি। তো সেই জায়গায় দেখেছি যে সে খুবই স্বাভাবিকভাবে ছিল। এবং আরও এর ব্যাপার যে কায়সার এবং মনিরুল তারা কিন্তু দুজনই 2 ভাই করে চাকরি করে। কায়সারেরও আরেক ভাই চাকরি করে ঢাকা মেট্রোপলিটনে আছে এবং মনিরেরও আরেক ভাই আছে। তো সব জায়গায় কথা বলে আমাদের কাছে মনে হয়েছে যতটুকু যে এটি আসলে তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া বা কোনো একটা রাগের বা ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন তাৎক্ষণিক কেন এটি হলো সেটি হয়তো আমাদের একটু সময় লাগবে। আমরা কিছু কথা জেনেছি বা তার কাছ থেকে আমরা পেয়েছি। রিমান্ডে 7 দিনের জন্য আছে, আজকে 2য় দিন তার যাচ্ছে। কিন্তু তারপরেও এখন পুরো একেবারে সুনির্দিষ্ট করে বলা যাবে না, তার কারণ অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আমরা পরীক্ষা করছি তার কথার সাথে, সেগুলোর যে কোলাবোরেশন কি পরিমাণ আছে অথবা সেই জিনিসগুলো আমরা দেখছি। তো এটি আকস্মিক একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং সেজন্যই আমি যে বলেছি যে এটি আকস্মিক উত্তেজনার বশবর্তী হয়ে করেছে বলেই আমাদের এ পর্যন্ত প্রতীয়মান হচ্ছে। পরবর্তীতে যদি অন্য কিছু রিভিল হয়, আমরা যদি কোনো কিছু খুঁজে পাই, হয়তো আপনাদেরকে আমরা তখন বলতে পারবো। ধন্যবাদ। তৌহিদুল হক, আপনি নিশ্চয়ই শুনছিলেন এবং গত পরশু রাত্রে যে ঘটনা ডিপ্লোম্যাটিক জোনে, সেটা নিশ্চয়ই আপনি সিসি ক্যামেরা ফুটেজেও বেরিয়েছে, আপনি দেখেছেন। তো এই ধরনের ঘটনা, এক পুলিশ আরেক পুলিশকে হত্যা, আসলে কি বার্তা দেয়? এটা মেসেজটা কীরকম? যেভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মানিত আলোচক ডক্টর মহিউদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ভিডিও দেখে অথবা খবরটি পড়ে তো নিশ্চয়ই আমরা
মানে কষ্ট পাওয়া অথবা একটা মর্মান্তিক বিষয়, সেটি নানা প্রশ্নের সৃষ্টি করেছে। ডক্টর মোহিত ভাই যেমনটি বলছিলেন যে আসলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে ক্ষোভ কিংবা মনস্তাত্ত্বিক পীড়ন, কাজের চাপ, সেই ব্যাপারগুলো তো থাকবে। এক এক পেশার ধরনের সাথে তার কর্ম পালন বা পরিধির ধরনগুলো ভিন্ন। তো আমাদের পুলিশের মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের যে কর্মের পরিধি কিংবা যেভাবে তাকে সেই দায়িত্ব পালন করতে হয়, সেই জায়গাতে কখনো কখনো তার কর্মের চাপ তৈরি হওয়া, মনস্তাত্ত্বিক চাপ তৈরি হওয়া, তার যে কলিগ থাকেন যারা বা যাদের সাথে তিনি দায়িত্ব পালন করেন তাদের সাথে কখনো ভুল বোঝাবুঝি, প্রফেশনাল মিসআন্ডারস্ট্যান্ডিং, সেগুলো তো হতেই পারে। এখন এই ব্যাপারটাকে গণমাধ্যমে যতটুকু খবর প্রকাশ পেয়েছে কিংবা পরিবারের পক্ষ থেকে যে বক্তব্য, সেটা দুইটা ভাবে আমরা দেখছি বা দেখার সুযোগ আছে। একটা হচ্ছে যে তাৎক্ষণিক, ভাই যেটি বললেন, তাৎক্ষণিক ক্ষোভ হওয়ার প্রেক্ষাপটে যে কোনো ঘটনা ঘটতে পারে এবং তার প্রেক্ষাপটে পুলিশ যে ব্যবস্থা নিয়েছে সেটি যথার্থই ব্যবস্থা আছে। কিন্তু পরিবার যে কথা বলছে যে দীর্ঘদিন ধরে তার একটা মানসিক বৈকল্য অথবা একটা অস্থিরতা আছে, তিনি এর আগে চিকিৎসা নিয়েছেন এবং এখনো যে পরিপূর্ণ সুস্থ, এটা তার ওয়াইফের কথা শুনে কিন্তু সেটি মনে হয় না, গণমাধ্যমে যে কথাগুলো এসেছে। তো তার প্রেক্ষাপটে একটা প্রশ্ন জাগে, তাহলে এরকম একটা ডিপ্লোম্যাটিক জোনে তাকে দায়িত্ব পালন করতে দেওয়া অথবা অস্ত্র দেয়া, এই ব্যাপারগুলোতে আরো সতর্ক বা যত্নশীল হলে এই ঘটনা এড়ানো যেত, এরকম একটা আলোচনা পর্যালোচনা কিন্তু হচ্ছে। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে যে ধরনের দায়িত্ব পালন করতে হয় অথবা যে ধরনের বিষয়গুলোকে নিয়ে তাদের কর্মভাণ্ডার অথবা কর্মের যে প্রকাশ যেগুলো ঘটছে, সেই জায়গাগুলোতে সবসময় একেবারে প্রত্যেক ব্যক্তির যে এসিআর বলি অথবা তার যে প্রতিদিনকার যে কর্মকাণ্ড, সেগুলোকে বিচার বিবেচনা করে শতভাগ পেশাদারিত্বের ভিত্তিতে করতে পারলে তো খুবই ভালো। কিন্তু সেই জায়গাতে কিছুটা ঘাটতি অথবা কিছুটা গ্যাপ থেকে যাচ্ছে সেটা মনে হচ্ছে। আরেকটি বিষয় হলো যে মানে পুলিশের কর্মের ধরন, এটা আমি বলছি যে অন্যান্য পেশার চেয়ে পুলিশের যে কাজের যে পরিধি অথবা কর্মের ধরনটা এরকম, কখনো কখনো আমরা তাদেরকে পুলিশ অফিসার বলছি কিন্তু তিনি তো মানুষ, তার যে বিশ্রামের প্রয়োজন, সুযোগ সুবিধার প্রয়োজন, সেই জায়গাগুলো কিন্তু অনেক সময় অনেকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে না, কাজের অতিরিক্ত চাপের কারণে সেটি পারে না। তো এখন পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের যে কর্মপ্রক্রিয়া আর মাঠ পর্যায়ে যারা আছেন তাদের কর্মপ্রক্রিয়া কিন্তু একটু ভিন্ন। আবার দুই কর্মপ্রক্রিয়া সমন্বিতভাবেই কিন্তু আসলে আইন শৃঙ্খলার প্রশ্নে মানুষকে নিরাপত্তা বিধান কিংবা মানুষকে নিরাপত্তা দেয়া বা আইন প্রয়োগ করে জনকল্যাণ নিশ্চিত করার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়। এই জায়গাতে দুই পক্ষের মধ্যে যে সমন্বয় অথবা একত্রিত হয়ে যে কর্মপ্রবাহকে প্রসারিত করা, জনকল্যাণ নিশ্চিত করার অথবা আইনের যে প্রেক্ষাপট, এই আয়োজনগুলো অথবা এই ধরনের প্রশিক্ষণগুলো বা এই স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, যেটি যে চাপ মোকাবেলা করার যে কৌশলগুলো, এই শিক্ষাগুলো, এই প্রশিক্ষণগুলো নিশ্চয়ই আমাদের যখন 1 বছরের ট্রেনিং তারা নেয়, সেই ট্রেনিংয়ের কন্টেন্টে বা কারিকুলামে কিন্তু সেটি আছে ওভারঅল। কিন্তু এই আয়োজনগুলো এখন আরো বেশি থাকা চাই। কেন থাকা চাই? এখন কিন্তু ধরুন প্রফেশনাল যে কনফ্লিক্ট, তার ধরনও কিন্তু বদলেছে, আবার অপরাধের ধরনও কিন্তু বদলেছে। এই পরিবর্তিত অবস্থায় অর্থাৎ কর্ম পরিচয় বা কর্মের ধরন এবং অপরাধের ধরন এবং কিভাবে তার প্রফেশনাল মুভমেন্ট অথবা প্রফেশনাল যে রেসপন্সিবিলিটির জায়গাটা কেমন হবে, সবকিছু মিলে এখন যে প্রস্তুতির জায়গাটি, সেই প্রস্তুতির জায়গাটি ঢেলে সাজানো কিংবা এখানে সংযোজন বিয়োজন করে পেশাদারিত্বের যে প্রকাশ অথবা শতভাগ পেশাদারিত্বের যে প্রকাশ অথবা যে পরিচয়ের জায়গাটি আরো বেশি জোরালো হলে এই ধরনের ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। ধন্যবাদ তৌহিদুল হক। মোহিত ভাই, আপনি নিশ্চয়ই একটু বলার আছে। আসলে আমাদের কাছে যদি কখনো মনে হয় যে আমাদের সহকর্মীর শারীরিক বা মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সার্ভিস রুল অনুযায়ী কিন্তু তাকে এটা মেডিকেল বোর্ডের কাছে নেওয়া হয়। তারপরে তারা সেখান থেকে যে রিকমেন্ডেশন দিয়ে থাকে যে সে কন্টিনিউ করতে পারবে কিনা সার্ভিস, সেই অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। সো এটা কোনো রিপোর্টেড কোনো কিছু ছিল না। হয়তো পারিবারিক পর্যায়ে তার এ ধরনের কখনো সমস্যা থাকতে পারে। আর পরিবার তো আসলে এখন এই ধরনের ঘটনা যখন ঘটে
তখন তাদের লয়ারদের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে এই ধরনের বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়। কেন চেষ্টা করা হয়? যে পরবর্তীতে যদি তাকে চার্জশিট দেওয়া হয়, ট্রায়াল করা হয়, তখন হয়তো সে কিছু অ্যাডভান্টেজ পেতে পারে। এটা আপনারা মনে করছেন? না, নর্মালি হয় এটা শুধুমাত্র এই ক্ষেত্রে যে কাউসারের ক্ষেত্রে তা নয়। সবসময় আমরা যখন কাউকে এইভাবে অ্যাপ্রিহেন্ড করি পুলিশের কাস্টডিতে, অনেকেই কমপ্লেন করে যে না ওর তো মাথা ঠিক নেই, ওর মা বলছে বা বাবা বলছে বা কেউ কাউকে দিয়ে তারা বলাচ্ছে, এতে হয় কি কিছুটা সুবিধাও যেতে পারে। আমরা যেটা দেখেছি সেটি হলো যে সে 4 বছর কিন্তু ডিএমপিতে যথাযথভাবে করেছে। ওদিন ঘটনা ঘটছিল বেলা দুঃখিত রাত 12:15টার দিকে বা 11:40 সময়ের ঘটনা, এবং 11:05 সময় কিন্তু আমাদের এক সহকর্মী সে ইন্সপেকশন করে আসছে এবং তার সাথে কথা বলে আসছে, সে যথাযথভাবেই ছিল। কাজে ওদিক থেকে সমস্যা ছিল না। যদি এটি আগে কোনোভাবে পরিবার রিপোর্ট করতো পুলিশে বা তার চিকিৎসা বই আছে একটি, আমাদের পুলিশের কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল অফিসারের জন্য চিকিৎসা বই থাকে, সেই সব জায়গায় এগুলো থাকলে হয়তো বিবেচনা করা যেত। তো এর বাইরে আসলে আমরা মনে করি যে আমাদের পক্ষ থেকে আমরা যে কাজটি করে থাকি যে অফিসিয়াল কাউন্সিলিং বলতে তেমন কিছু নেই, যদি অ্যাডভান্স কান্ট্রি বা ইউনাইটেড নেশনসে আমি ওখানে কাজ করেছি যে ওই জায়গাগুলোতে আছে। আমরা কিন্তু আমাদের যখন ব্রিফিং হয় বা কোনো ডিপ্লয়মেন্ট থাকে অফিসারদের, তখন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা কিছু ডুজ ডোন্টস কিছু কথাবার্তা বলে দিই, এবং তার মধ্যে এটা এক ধরনের কাউন্সিলিংয়ে বলা যায় যে কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করতে হবে, এটা অপেশাদার হবে, এটি যদি করি তাহলে ক্রেডিবিলিটি থাকবে বা ডিপার্টমেন্টের ডিগনিটি থাকবে বা পার্সোনাল প্রফেশনাল অ্যাপ্রোচ থাকবে, সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে দিই। তো আমরা মনে করি যে সে ধরনের ইয়েতে আছে। আর আমার সহ আলোচক যেটি বললেন আমি অনেকাংশে একমত যে আমাদের তো স্ট্রেসফুল পুলিশের চাকরি মানে সারা পৃথিবীতেই কিন্তু একটু ডিফারেন্ট অন্য পেশার চেয়ে, তার কারণ প্রতিদিনই তাদের প্র্যাকটিক্যালি ফেস করতে হয়। অনেক পেশার কিন্তু দেখবেন যে অনেক ট্রেনিং হয়, কিন্তু সে ট্রেনিংয়ের যে সেটার অ্যাপ্লাইড দিকটা হয়তো খুব বেশি তাদের ফেস করতে হয় না, কিন্তু তারা হয়তো প্রিপারেশন নিয়ে থাকে। কিন্তু পুলিশ কিন্তু ইন সাচ এ পজিশন যে তারা রিহার্সাল করে না, কিন্তু তাদের প্রতিদিনই কিন্তু মঞ্চে যেতে হয়। এটি হলো বাস্তবতা, কারণ প্রতিদিন আপনি এটি রিহার্সাল করার সুযোগ তো আপনার আসবে না। আর আমাদের বাংলাদেশে তো আরও বেশি, কারণ আমাদের এই রকমের ছোট্ট একটা জায়গায় আমরা 2 কোটি মানুষ আছে ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে, সারা বাংলাদেশে ছোট্ট একটু ভৌগোলিক এরিয়া, তার মধ্যে আমরা 17 কোটি মানুষ আছি। কাজে আমাদের এই সব চ্যালেঞ্জগুলো তো আমাদের নিয়েই চলতে হয়, পুলিশকেও চলতে হয়। বুঝবে, আমার প্রশ্ন হচ্ছে যে ফ্যামিলি থেকে যেটা বলা হচ্ছে এখন যে সে মানসিকভাবে অসুস্থ ছিলেন, এই বিষয়টা সে প্রায় 20 বছর ধরে আজকে চাকরি করছে, এটা কারো নজরে পড়লো না, কিংবা সেটা দেখার মতো আপনাদের বাহিনীতে মানে সেটা দেখার মতো তদারকি করার মতো কর্তৃপক্ষের লোকজন আছে কিনা? আমি বলছি যে ওনার ভাই যে তার সাথে কালকে কথা হয়েছে, কাউসারের ভাই, তো সে বলছে যে 2018 সালে নাকি সর্বশেষে এ ধরনের একটু মানে মানসিক অস্থিরতার মধ্যে ছিল, এবং তারপরে সে ওয়াজ কোয়াইট নর্মাল, এবং ইট ওয়াজ নট রিপোর্টেড টু দ্য পুলিশ অফিসেস, সিনিয়র অফিসেস, কোথাও কিন্তু জানানো হয়নি। তো সে কারণে, এবং তারপরে সে চাকরি করে আসছে, কিন্তু মোটামুটি স্বাভাবিক চাকরি করেই আসছে, যেই কারণে আসেনি। তবে এটি স্পষ্টত যে আমাদের নোটিশে যদি আসে, দেখেন সে কিন্তু ওয়েপন কিন্তু ওই দিন ক্যারি করছে তা তো নয়, সে তো প্রতিদিনই ওয়েপন ক্যারি করছিল, কিন্তু সে কিন্তু সেটির কোনো অপব্যবহার কোথাও করেনি। এবার শ্যুট করা তো দূরের কথা, কোথাও তো সে অপব্যবহার করেনি। কাজেই সেই জায়গায় আমরা বলছি যে আমাদের যখনই কাউকে মনে হয় যে এই ধরনের তার কোনো দরকার, স্ট্রেস থাকলেও আমরা কিন্তু তাকে সেগুলো বিবেচনায় নিই প্রতিটা ইউনিট। এবং আমাদের 2,13,000 সহকর্মী আমরা একসাথে কাজ করি সারা বাংলাদেশ জুড়ে, এবং আমাদের এই বিবেচনা আছে বলেই কিন্তু বলবেন যে আমাদের এই সুশৃঙ্খল অবস্থা, এবং এত লক্ষ লক্ষ ওয়েপন কিন্তু আমাদের লোকজনের সহকর্মীরা সকলেই কাজ করছে, এবং প্রফেশনাল যে স্ট্যান্ডার্ড সেটি মেনটেন করানোর জন্য আমাদের যে সুপারভাইজারি রোল যে লেভেলে আছে সেটিও কিন্তু আমাদের করা হয়। এখন অ্যাবসলিউট পারফেকশন বা কোনো একটা ঘটনা ঘটলে তো সেটি নিয়ে আলোচনা বা কথা হতেই পারে, কিন্তু আমি মনে করি যে এটি আমাদের এখনো পর্যাপ্ত সুপারভিশন আমাদের পক্ষ থেকে আছে। ধন্যবাদ জনাব তৌহিদুল হক। আপনি বলছেন পরিবর্তিত অবস্থা, অপরাধের ধরন যে পরিবর্তন, কর্মপরিধি বিষয়টা আপনি আলোচনা করছিলেন। এই কাউসারের যে ঘটনা যেটা আমরা সামনে দেখলাম, প্লাস এখন যে বাহিনীর মধ্যে যে কাউসারের যে ঘটনা যেভাবে নাড়া দিয়েছে, এখন কি সময় এই বিষয়টা নিয়ে ভাবার?
ধন্যবাদ আপনাকে। না, তা তো অবশ্যই প্রতিটি দুর্ঘটনা অথবা ঘটনা তো আমাদের সামনে দুই ধরনের পরিস্থিতি উন্মোচন করে। সেটি এই ঘটনার প্রেক্ষাপটে বলছি না, যে কোনো ঘটনার বা দুর্ঘটনার প্রেক্ষাপটে। এটি হচ্ছে যে সেখানে অনেক দিন ধরে একটা অবস্থা চলছে, আরেকটি হচ্ছে এখানে সংশোধন প্রয়োজন অথবা নতুন কিছু সংযোজন করা প্রয়োজন। তো সেই জায়গা থেকে এটি সম্মানিত সহ-আলোচক ডক্টর মুহিত ভাই যেটি বললেন সেটি যথার্থ, যে এই অর্থে যথার্থ বলছি যে কেউ তাদের কাছে প্রকাশ করলে অথবা তারা মনে করলে তাদের মনিটরিং এ যদি মনে হয় যে আসলে তার বিশ্রাম প্রয়োজন অথবা চিকিৎসা প্রয়োজন, সেটিতে ব্যবস্থা তো থাকবেই। কিন্তু মোটা দাগে এই আয়োজনটি থাকা চাই। আয়োজনটি থাকলে হবে সকলের মধ্যে এই ধরনের এক ধরনের বলা যেতে পারে পূর্ব প্রস্তুতি অথবা সতর্কতা, সে অবস্থাগুলো বিরাজ করবে। আরেকটা অবস্থা আমার কাছে যেটি মনে হয় যে আমার এই নন বিশেষ পুলিশ অফিসার যারা আছেন এই জায়গাতে কিন্তু আবার মানে ধরন বলতে এটা বুঝাচ্ছি যে আগে যেভাবে যারা আসতেন এই পর্যায়ে চাকরি করতে, এখন কিন্তু সেই একেবারে বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়েও কিন্তু এই ধরনের পদগুলোতে চাকরি করছেন। তো এখানে তো একটা পরিবর্তন তো আছে। তো সেই পরিবর্তনের সাথে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কিংবা পুলিশের পলিসি মেকিং এর যারা আছেন, এখানে যে কোনো ডিসিপ্লিনে তো কমান্ডিং যে ডেকোরাম যেটি থাকে সেটি তো থাকবেই, অথবা এটা ছাড়া তো সেই বাহিনী অথবা সেই ফোর্সটি পরিচালনা করা খুব কঠিন। এখন কমান্ডিং এর যে অ্যাপ্রোচ, এই জায়গাতে এই যে বক্তব্যগুলো আমরা কিছু কিছু পাই, সেখান থেকেও কিন্তু এই ব্যক্তির মধ্যে ক্ষোভ তৈরি হওয়া, অর্থাৎ এই সে কতটুকু সময় পরে আসলো, কতটুকু সময় থাকবে, সেই ব্যাপারগুলো নিয়ে। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে এই যে ব্যবস্থাগুলো, এই যে প্রস্তুতিগুলো, সেটি আরো জোরালোভাবে আরো শক্তিশালীভাবে বলছে যে এটি তার যে প্রশিক্ষণের মধ্যে আলাদা করে এই বিষয়ে তাকে প্রস্তুত করলে সেই ধরনের পরিস্থিতিগুলো কিভাবে মোকাবেলা করবে। যেমন ধরুন কেউ একটা সেবা নিতে আসলো, আসার পরে সে একজন পুলিশ অফিসারের সাথে অপ্রত্যাশিত আচরণ করলো। এখন পুলিশ অফিসার কিভাবে এটা মেনটেন করবে, কিভাবে এটাকে কন্ট্রোল করবে, এর ম্যানেজমেন্টটা, সিচুয়েশনাল ম্যানেজমেন্ট এর নলেজটা তার কি থাকবে বা কি প্রস্তুতি থাকবে, সেগুলো তো প্রয়োজন। পাশাপাশি তার পেশার অন্য যারা আছেন তাদের সাথে তার আচরণগত কাঠামো কেমন হবে, সেখানেও যদি কোনো একটা তার মানে মন মতো হচ্ছে না অথবা তিনি পছন্দ করছেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিতে তিনি কি ধরনের ভূমিকা পালন করবেন, কাকে তিনি জানাবেন, সেটা আছে, কিন্তু কি ধরনের ভূমিকা পালন করবেন সেই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি আলোচনা হওয়া প্রয়োজন। ধন্যবাদ। আমরা দর্শক আলোচনায় আবারও ফিরবো। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। জনাব তৌহিদুল হক, তার কথার রেশ ধরে আমি ডক্টর খন্দকার মহিউদ্দিন, মুহিত ভাই, আমরাও জানি অনেক নিউজও হয়েছে একজন পুলিশ কনস্টেবল তার 16 থেকে 20 ঘন্টা ডিউটি করতে হয়, সময় মতো ছুটি পায় না, কাজের অনেক চাপ থাকে, অনেকে পদোন্নতিও পায় না, এই যে হতাশাগুলো কাজ করে, এটা নিয়ে আপনাদের কোনো কিংবা বাহিনীর মধ্যে কোনো কাজ হচ্ছে নাকি? দেখেন, চাওয়া পাওয়ার গ্যাপ কিন্তু সারা পৃথিবীতে প্রতিটি মানুষের প্রতিটি চাকরিতে প্রতিটি স্তরেই আছে। এখন আমাদের ছুটি পায় না সেটি আমি মনে করি না, ছুটি তারা পায়। আর প্রফেশনটাই কিন্তু একটু ডিফারেন্ট। যেমন অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে রাত 12টার সময়, 3টার সময়, ভোর 4টার সময় ডিউটিতে যেতে হয় না, সরকারি অন্যান্য সংস্থাগুলো, কিন্তু পুলিশকে যেতে হয়। এখন আমরা যারা এই চাকরিতে আসছি তারা কিন্তু জেনে শুনেই এই চাকরিতে আসছি। গত পরশুদিন রাতের বেলায় আইজিপি মহোদয় স্যার কিন্তু ছিলেন প্রায় 3:30 পর্যন্ত ওই গুলশানের ইউনাইটেড হসপিটাল, সবকিছু রাইট ছিলেন, পুলিশ কমিশনার মহোদয় ছিলেন, আমরা ছিলাম। তো এখন এটি হলো আমাদের প্যাটার্ন, এটি তো মেনে নিতে হবে। কারণ যেই প্রফেশনের, যদি আমি বলি যে ফায়ার সার্ভিস, তাহলে তাদেরকে রিস্ক নিয়ে ওই প্রফেশনে যারা আসবে তাদের ওই রিস্কটি মানসিক ওই প্রস্তুতি থাকতে হবে, হ্যাঁ, ওই সেই ধরনের ট্রেনিংও থাকতে হবে। আমাদের পুলিশের এরা ছুটি কম পায় অন্যান্যদের মতো, ওইভাবে চাইলে আপনি যেমন আমি ব্যক্তিগতভাবে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন লিভ আমাদের আফটার এভরি 3 ইয়ার্স আমাদের পাওয়ার কথা। আমার চাকরির জীবনে আমি কোনোদিন রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন লিভ 15 ডেজ আমি ভোগ করে দেখিনি, এবং একদম করিনি, সেরকম রেকর্ডস আমাদের আছে। এখন এটি কিন্তু আমরা মেনে নিয়েছি, তার কারণ এই প্রফেশনের জন্য এটি প্রয়োজন হবে।
কিন্তু আমাদের জুনিয়র লেভেলে কিন্তু আমরা এই ছুটিটা ভোগ করাই, তাদেরকে কিন্তু আমরা নিয়মিত ছুটি ভোগ করাই। আর 12 ঘন্টা ডিউটি কখনো কখনো করতে হয়। যেমন এই মুহূর্তে কিন্তু যখন আমরা আলোচনা করছি যে বিষয়ের উপরে, এখন কিন্তু আমাদের ডিউটির স্ট্রেস অতটা না, অন্যান্য সময়ের চেয়ে বরং এই মুহূর্তে কিন্তু একটু কম, কিন্তু সেই সময় কিন্তু এই ধরনের একটি ঘটনা বা যেটি নিয়ে আমরা আলোচনা করছি। কাজী এটি যে বিষয় এক্ষেত্রে, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটি একটি দুর্ঘটনা যেটি অপ্রত্যাশিত। আর কোন কোন জায়গাগুলোকে আমার এই সহ আলোচক যে আলোচনা করছিলেন যে আমরা এটাকে ফাইন টিউনিং এর জন্য, প্রফেশনাল ফাইন টিউনিং এর জন্য কি কি করতে পারি, সেগুলো আমরা আরো সংযোজন করতে পারি, কিন্তু কারণ হিসেবে যে এটার জন্য হয়েছে এটি কিন্তু নয়। এটি একটি মানসিক অবস্থা। মানসিক চাপটা কমাতে কি ধরনের? রাইট, মানসিক চাপটা কমানোর জন্য আমাদের তাদেরকে যেটি বললেন এই সবগুলোর আমাদের আছে, সেগুলোকে আরো বাড়ানো যায় কিনা। কারণ আমাদের এখনো কিন্তু পুলিশের যে অনুপাত, যদিও আমরা বলি যে আমাদের পুলিশ 2 লক্ষের উপরে আছে, তারপরে ইউএন স্ট্যান্ডার্ডে বলা আছে 400 জনের জন্য একজন থাকতে হবে, এখন আছে আমাদের 800 জনের জন্য একজন, পপুলেশন রেশিও যদি যাই। আর এটি কিন্তু 15 বছর আগে ছিল 1300 জনের জন্য একজন, 13-14 বছর আগে। সো আমাদের কিন্তু আগের চেয়ে আমাদের আগাচ্ছে। এটাও হয়তো আরও যদি আমাদের সংখ্যা বাড়ে হয়তো প্রেশারটা কিছুটা কমবে। আমাদের ট্রেনিং ইনস্টিটিউট যদি আরও বাড়ে, আমরা ওদিকেও আমরা যদি জনবল দিতে পারি, ট্রেনিংটা আরও বাড়াতে পারবো। বিভিন্ন জায়গায় নতুন আঙ্গিকগুলোকে আমাদের ট্রেনিং, আমাদের শুধু এটি নয়, আমাদের এখন বিভিন্ন পুলিশের কিন্তু স্পেশালাইজড অর্গানগুলো কাজ করছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলেন, নৌ পুলিশ বলেন, পিবিআই বলেন, অন্যান্য জায়গাগুলো কাজ করছে। তো এগুলো বাস্তবতার নিরিখে কিন্তু প্রয়োজনটা সামনে আসছে এবং সেটা ব্যবস্থা সরকার নিয়েছে। রাষ্ট্রের সংগতি বাড়বে। আমি সবসময় যে কথাটা আমার কলিগদেরও বলি যে রাষ্ট্রের সংগতি বাড়বে, আমাদেরও সংগতি বাড়বে, পুলিশেরও, কারণ আমরা তো আলাদা কেউ না, আমরা একই কন্টেইনারের মধ্যে। কিন্তু কাউন্সিলিং এর মতো বিষয়, সেসব নিয়ে কি এখন পুলিশ চিন্তা ভাবনা করছে বা আগাচ্ছে? আমি মনে করি যে নিশ্চয়ই এটিও আমাদের আরো একটু বাড়ানো প্রয়োজন কৌশলগত। আমরা দেখি যে আমরা আরো, যেমন আমি যেটি বললাম যে আমরা এখনো কিন্তু ওয়েলফেয়ারের জন্য তাদের স্পোর্টস, তাদের কালচার, তাদের সঙ্গীত, তাদের সব কিছুর মধ্যে, গতকালও যেমন আমাদের ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ছিল, তারপরে আমাদের কদিন আগে হকি ফাইনাল হলো, বিভিন্ন টুর্নামেন্ট, খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম, আমরা কিন্তু চেষ্টা করি যে তাদেরকে, আমার সহকর্মী, যে তাদেরকে ভালো জায়গায় রাখার জন্য। তবে এটিকে যদি আরো কিছু বাড়ানো যায় নিশ্চয়ই সেটি হয়তো আমাদের ফলদায়ক, মানে পজিটিভ ফলাফল আমাদেরকে দিবে। তবে আবারও বলছি আমি যে এই ঘটনাটি অন্তত কোনো এই কারণে ঘটেছে বলে আমি এখনো মনে করি না। তবে আমি মনে করি যে 2-4 দিনের মধ্যে হয়তো আমরা জানতেই পারবো যে আসলে কোন কথার উপরে, কথার কাটাকাটিতে, অল্টারকেশনের কোন পর্যায়ে এই ঘটনাটি ঘটছে। ধন্যবাদ ডক্টর খন্দকার মহিউদ্দিন। তৌহিদুল হক, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আপনি কিছুক্ষণ আগে একটা বিষয় বলে গেছেন যে কর্ম প্রক্রিয়া ভিন্ন। আমার মনে হয় এটা আপনি অনেকটা পুলিশ কর্মকর্তা এবং সদস্যের মধ্যে হয়তো বৈষম্যের যে বিষয় কিংবা সেটা আপনি ইঙ্গিত করেছেন। আমার প্রশ্ন আরেকটা আপনার কাছে, সেটা হচ্ছে যে কাউন্সিলিং এর বিষয় মুহিত ভাই যেটা বললেন যে প্রয়োজনীয়তাটা, এটা এখন এই প্রেক্ষাপটে এসে বাংলাদেশ পুলিশ বাহিনী অনেক কাজ করে, তারা করোনার সময় যে কাজ করেছে একদম মানুষের মনে রাখার মতো, বাপ ও সন্তানকে ধরে নিয়ে মারা যাওয়ার পরে পুলিশ বাহিনী সেটা করেছে। আসলে এই কাউন্সিলিং যে বিষয়টা, সেটা আসলে কতটা এখন জরুরি হয়ে দাঁড়িয়ে গেছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি ঠিকই বলেছেন যে করোনার সময় আমরা পুলিশের পক্ষ থেকে যে ধরনের তাদের মানবিক প্রয়োজনে তারা যেভাবে সাড়া দিয়েছে সেটি আসলেই মনে রাখার মতো। কিন্তু আবার পাশাপাশি এই যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটি সংখ্যায় খুব বেশি না হলেও এই ঘটনাগুলো কিন্তু আবার মানুষের মনে আবার কিছু ভিন্ন প্রশ্নের উদ্রেক করছে। সেটিকেও সমাধানের যে প্রচেষ্টা থাকা চাই বা সেই প্রচেষ্টা পুলিশ অথরিটিরও আছে। এখন প্রফেশনাল কাউন্সিলিং এর যে বিষয়টি, সেটি এই ঘটনাটি তো এই প্রফেশনাল কাউন্সিলিং এর যে প্রয়োজনীয়তা সেটা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে যে আসলে পুলিশের মধ্যে এই ব্যবস্থাটি থাকা চাই। এখন বিষয়টি হচ্ছে যে ধরুন কোনো একজন পুলিশ সদস্য যে পর্যায়ের হোক, সে কিংবা তার পরিবার অথবা তার সহকর্মীদের মধ্যে যদি এরকম মনে হয় যে তার মানসিক একটা অবসাদগ্রস্ততা অথবা একটা অস্থিরতা আছে, তার কোনো সাইকিয়াট্রিক অথবা কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলা প্রয়োজন, সেটি তো নিজে থেকেও কিন্তু সেই সেবাটি সে নিতে পারে। আবার পুলিশের যে আছে, হসপিটাল আছে, সেখানেও চিকিৎসকরা আছে, সেখানেও চাইলে সেই ব্যবস্থাটি সে নিতে পারে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে,
আমাদের দেশে কাউন্সিলিং শব্দটা বললেই কেমন যেন একটা ডিফারেন্ট মিনিং কেউ কেউ ভেবে নেন, মনে করেন যে কাউন্সিলিং করতে হবে তার মানে তার বোধহয় হয়তো ভিন্ন কোনো জটিল অবস্থা আছে, মনস্তাত্ত্বিক একটা জটিল অবস্থা আছে। কিন্তু বিষয়টি তো এরকম নয়। যে কোনো মানুষেরই যে কোনো প্রয়োজনে কাউন্সিলিং মানে আলাপ আলোচনা করা, অর্থাৎ সে একটা জায়গায় গিয়ে আটকে গিয়েছে অথবা তার এই বিষয়ে আরো বেশি আলাপ করা প্রয়োজন অথবা পেশাগত সেবা প্রয়োজন, এই ব্যাপার থেকে সে যাতে তার যে উপরে দায়িত্ব সেটা যাতে আরো শানিতভাবে, আরো জোরালোভাবে, আরো জনকল্যাণমূলক প্রক্রিয়া অথবা ইচ্ছা নিয়ে করতে পারে, সেই জায়গাটিকে স্মুথ করে দেওয়া, অর্থাৎ যে জায়গাগুলোতে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে সেই ব্যারিয়ারটাকে ছুটে দেওয়া বা ব্যারিয়ারটাকে কাটিয়ে দেওয়া। এখন এই ব্যাপারগুলো কিন্তু তার অন্য যারা সহকর্মী তাদের মধ্য থেকেও কখনো কখনো হেয়ভাবে দেখা হয়, আবার সমাজও কখনো এটাকে, সমাজের মধ্যে একটা বড় অংশ এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করে। পরিবারের মধ্যে থেকেও সবাই যে ভালোভাবে দেখছে তাও না, কারণ পরিবার তো সমাজেরই অংশ। তো এই জায়গাতে আয়োজনটা যখন থাকবে, সে আয়োজনের থাকলে তখন সেই প্রক্রিয়া কিন্তু পুলিশের যখন কোনো সদস্যের প্রয়োজন হবে তিনি সেই সহযোগিতা নিতে পারবেন। তবে এটি ঠিক কোনো ব্যক্তি যদি মনে করেন, সেটা যে পর্যায়ের ব্যক্তি, শুধু পুলিশে চাকরি করলে তাদের প্রয়োজন বিষয়টি এরকম না, যে কোনো মানুষ যে কোনো পেশার সে যদি প্রয়োজন বোধ করে তার একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বলা প্রয়োজন বা মনোচিকিৎসকের সাথে কথা বলা প্রয়োজন, সেটি তো তিনি তার নিজের উপলব্ধি থেকে সেটি তো গ্রহণ করতেই পারেন। কিন্তু এটিও থাকা প্রয়োজন, যেহেতু এটা আমরা বলছি যে পুলিশের তার যে কর্মঘণ্টা অনুযায়ী তিনি 8 ঘন্টা তিনি কাজ করবেন, কিন্তু ওই যে কাজের ধরন, যেটি ভাই বললেন, কাজের ধরন অনুযায়ী কখনো কখনো তাকে বেশি কাজ করতে হয়। এখন এই বাস্তবতা কিন্তু দীর্ঘ বছর ধরেই পুলিশ সেটা মেনে নিয়েছে, কারণ এই কাজ না করলে, যেমন করোনার উদাহরণ হিসাবে আপনি বললেন, অনেকেই কিন্তু ঘরের দরজা বন্ধ করে দিয়েছি আমরা, কিন্তু পুলিশ কিন্তু পারেনি। বিশেষ করে তার থানার দরজা কিন্তু খোলাই রাখতে হয়েছে জনকল্যাণকে নিশ্চিত করার জন্য কিংবা ওই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য। তো সেই জায়গা থেকে এটাও চাই যে পুলিশ সদস্যরা যখন পরিপূর্ণভাবে সকলেই যখন ভালো থাকবেন, তখন নিশ্চয়ই জনগণকে তিনি যে সেবাটি দিবেন বা যে ধরনের সেবা দিবেন সেই সেবায় অনেক বেশি গতিশীলতা পাবে। কারণ পুলিশ তো দীর্ঘ সময় ধরে তার কর্মের মধ্যে দিয়ে মানুষের আস্থার জায়গায় তারা আসতে চাচ্ছে, অথবা এই যে আস্থার যে একটা সংকটের কথা দীর্ঘ সময় ধরে আমরা লক্ষ্য করছি, পুলিশের পক্ষ থেকেও সেটি নানাভাবে বলা হচ্ছে। পুলিশ এখন জনগণের বন্ধু হতে চায়, তারা কর্মের মাধ্যমে অনেকটাই সেটি পেরেছে। এখন এই ঘটনাগুলো কিন্তু তাদের বন্ধুত্বের জায়গাটাতে খুব বড় বাধা হয়ে দাঁড়াবে সেটি আমি মনে করছি না, কিন্তু একেবারে বাহিনীর মধ্যে অথবা ফোর্সের মধ্যে তো নানা আঙ্গিকে কথা হবে। সেই কথাগুলোকে সেবা দিয়ে বন্ধ করা, সেই কথাগুলোকে কর্মসূচির মাধ্যমে বন্ধ করা, সেটি আপনি কাউন্সিলিং করতে পারেন, সেটি আচরণগত রিইন্টিগ্রেশন বলে এখন অন্যান্য দেশগুলোতে এই ফোর্সের সদস্যদের করার ক্ষেত্রে আয়োজন করে থাকে, যে বিহেভিয়ারাল রিইন্টিগ্রেশন প্রয়োজন তার। এটি দোষের কিছু না। এখন আধুনিক সময় এসে অনেক কিছুই আমাদেরকে পেশাগতভাবে চালু করতে হবে, যেটি সমাজে সকলে মেনে নেওয়ার মতো মানসিক অবস্থায় সমাজের সকলের মধ্যে নেই। কিন্তু এর প্রয়োজনীয়তা বা এর যে অনুভবটা যখন আরো বেশি জোরালো হবে, তখন কিন্তু একটা সময় গিয়ে ধীরে ধীরে সবাই সেটি মেনে নেবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু মুহিত ভাইয়ের কাছে যাব অন্য বিষয় নিয়ে। মুহিত ভাই, সেটা হচ্ছে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা পর থেকে আমরা আপনাদের বরাত দিয়ে আমরা চোরাচালানের বিষয়টা সামনে নিয়ে এসেছি, যে তাকে হত্যার পেছনে এটা অন্যতম একটি কারণ, অনেকগুলো কারণের মধ্যে এটাকেই বেশি করা হয়েছে। কিন্তু গত 2 দিন আগে আপনারা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে গ্রেফতার করেছেন, রিমান্ডও নিয়েছেন। তার সংশ্লিষ্টতা হচ্ছে আপনারা আগে যে শিমুল ভুঁইয়াকে অ্যারেস্ট করেছিলেন তার দেয়া তথ্যে তিনি হোয়াটসঅ্যাপে তাকে এমপি আনারের ছবি পাঠিয়েছেন, ওই হত্যার আগের ছবি, এছাড়া 2 কোটি টাকা তাদেরকে দেওয়ার কথা, এইসব সংশ্লিষ্ট আপনাদেরকে অ্যারেস্ট করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে তার মানে কি, তার মানে রাজনৈতিক দ্বন্দ্ব যে বিষয়টা সেটাই তো সামনে চলে আসলো তাহলে এমপি আনারের হত্যার পেছনে। দেখুন, এই হত্যাকাণ্ডটি কিন্তু একটা মহাপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে, বোঝা যাচ্ছে দেশ থেকে। এবং দেখেন, এটা একটা ট্রান্সন্যাশনাল বলা যায়, যে এদেশের একজন মাননীয় সংসদ সদস্য এবং সেটি অন্য একটি ভূখণ্ডে গিয়ে তিনি কিন্তু নিহত হয়েছেন। যেহেতু মহাপরিকল্পনা ছিল, সে কারণে কিন্তু এটির তদন্তে অত্যন্ত গভীরভাবে ছোট ছোট বিষয়গুলো যখন দেখবেন,
তখন হয়তো অনেক অনেক কিছু বের হয়ে আসতে পারে। প্রতিষ্ঠিত সত্য নয় যে আপনি যে কথাগুলো বলছিলেন যে এগুলো এখনো তদন্তাধীন আছে, হয়তো কাজ করছে, কিন্তু যখন তদন্ত শেষ হয়ে আসবে বা পুলিশ যখন তদন্ত প্রতিবেদন বা আইও রিপোর্ট সাবমিট করবে, তখনই আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র বা এর সলিড যে স্ট্রাকচার সেটি আমরা দেখতে পাবো। তো এখন ইন্ডিয়াতেও গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশেও গ্রেপ্তার করা হয়েছে, তারা কনফেশনাল স্টেটমেন্ট জুডিশিয়াল ডিপোজিশন দিয়েছে বিজ্ঞ আদালতে। সব কিছু ঠিক আছে এবং আমি মনে করি যে বাংলাদেশ পার্ট এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যে কাজটুকু করা হয়েছে আমি মনে করি যে প্রশংসা পাওয়ার যোগ্য হয়তো, কারণ পাশের দেশেও কিন্তু তারা প্রচণ্ডভাবে সমালোচিত হয়েছে যে কেন বাংলাদেশ এত কিছু করতে পারলো, তাদের সময় লাগলো বা তাদের এই সিদ্ধান্তগুলো নিতে দেরি হলো। এটি আমাদের একটি ভালো দিক। আর আমি মনে করি যে তদন্তের কোয়ালিটি ইনভেস্টিগেশন অবশ্যই এটাতে হবে এবং সংশ্লিষ্টতাও বেরোবে, কজেসও বেরোবে যে এটির কারণ কি, এটার পুরনো আমার মধ্যে বোধহয় ওয়েট করতে হবে। তবে এই মুহূর্তে কিন্তু একেবারে মানে কনক্লুসিভ কিছু বলা যে এই কারণে হয়েছে, আমি মনে করি যে সে সময়টি এখন নয়। তবে নিশ্চয়ই গ্রেপ্তার বা অন্যান্য যে এগুলো আসছে সেগুলোর পেছনে প্রাইমা ফসি যেটা আমরা প্রাথমিকভাবে যে ধারণা সেটি হয়তো প্রতিষ্ঠিত হয়েছে, মানে লজিক স্ট্যান্ড করেছে, তাদেরকে হয়তো অ্যাপ্রিহেন্ড করা হয়েছে, কিন্তু এর মধ্যেও তো হয়তো তার সাথে কথা বলে বা এই সংশ্লিষ্টতা যাদেরকে পাওয়া যাবে সেই সব জায়গা থেকেও হয়তো আরও তথ্য আসবে এবং সেই চিত্রটা আবার এই চিত্র থেকে কিছু ডিফারেন্ট হতে পারে। রাজনৈতিক যে বিষয়টা সেটা ছিলই না, এখন তো রাজনৈতিক রাজনৈতিক কোনো ব্যক্তি যখন নিহত হবেন তখন এই রাজনীতি কিন্তু বিচ্ছিন্নত কোনো জায়গা নয়। আমাদের মানে সোশ্যাল কালচার বলি, আমাদের মানে রাষ্ট্রীয় কালচারের মধ্যে রাজনীতিবিদরাই তো দেশ চালান, তাই না? তারাই সবকিছু। আর এগুলো আশা, সেজন্য আমি মনে করি যে আশাটা একেবারে অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়। ধন্যবাদ মোহিত ভাই। তৌহিদুল হক একজন এমপিকে বিদেশে, বিশেষ করে ভারতে নিয়ে এভাবে খুন করে তার লাশকেও আসলে গুম করা হয়েছে। আবার এই খুনিরা নিরাপদে বাংলাদেশে এসে প্রবেশও করেছে, যদিও গ্রেফতার হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এই যে এটা সাহস, দুঃসাহস, তার উপরে এরা কিভাবে পেল? আসলে কি মনে হচ্ছে কেন এরকমটা কেন হলো? আমরা খুন হতে দেখেছি, কিন্তু এইভাবে একদম মাস্টার প্ল্যান করে মেরে লাশ গুম করে এই দুঃসাহসটা কেন পাচ্ছে খুনিরা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে ট্রান্সন্যাশনাল ক্রাইমের রহস্য উদ্ঘাটন করতে কখনো কখনো সময় লাগে এবং এটা আসলে সময়ের ব্যাপার। তো এই আমাদের ঝিনাইদহ ৪ আসনের যে সংসদ সদস্য আনারের যে হত্যাকাণ্ড, এই ক্রাইম বা কিলিং ডিজাইনটা দীর্ঘদিন ধরে আমরা গণমাধ্যমে দেখলাম। এর আগেও 2বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে তার মেয়ের যে বক্তব্য, পরবর্তীতে সেই বক্তব্যের সূত্র ধরে বা ক্রাইমের যে সংগঠিত হলো তার প্রেক্ষাপটে বিভিন্ন ক্লু ধরে যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের আলোচনা পর্যালোচনার প্রেক্ষাপটে আর অনেককেই কিন্তু গ্রেপ্তার হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের রাজনৈতিক, আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন, যে আমাদের যে রাজনৈতিক যে স্বার্থ, সেই স্বার্থকেন্দ্রিক দ্বন্দ্ব, সেখান থেকে সৃষ্ট ক্ষোভ এবং যে প্রতিশোধ পরায়ণতা, সেটি কিন্তু এভাবে আমি বলতে চাই, কোন কোন এলাকায় আপনি আমার সীমান্তের সাথে সংযোগ থাকা যে এলাকাগুলো, বিশেষ করে এই ঝিনাইদহ, সাতক্ষীরা, এই অঞ্চলগুলো, এগুলো কিন্তু এখনো পরিসংখ্যানিকভাবে আমাদের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা যারা অভিযুক্ত, এরা অনেকেই কিন্তু আনারের 2 ধরনের সহযোগী। একটা হলো তার রাজনৈতিক সহযোগী, রাজনৈতিক কর্মকাণ্ডের সহযোগী, আর তার অপরাধ কর্মকাণ্ডের সহযোগী। এখন এই অপরাধ কর্মকাণ্ডের সহযোগিতার থেকে প্রশ্ন হতে পারে যে তারা তো তার সহযোগী, তাহলে তারা তাকে হত্যা করলো কেন? তাহলে হত্যার জায়গাটা সৃষ্টি হয়েছে ইন্টারেস্ট কেন্দ্রিক, স্বার্থ কেন্দ্রিক দ্বন্দ্বকে কেন্দ্র করে। যতটুকু জানা যায় যে একটা স্বর্ণ চোরাচালানের যে সাথে যে অর্থ, সেই অর্থকে কেন্দ্র করে ভাগ বাটোয়ারার প্রশ্নে এক ধরনের তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আর একটা দূরত্বের জায়গাটা হলো রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রসঙ্গ, যেটি যতটুকু পর্যন্ত জানা যাচ্ছে এখন পর্যন্ত বিভিন্নভাবে পুলিশের বক্তব্য কিংবা তার পরিবারের বক্তব্য
বিচার বিশ্লেষণ করে, সেটি হচ্ছে যে তিনি পরপর এবার নিয়ে 3 বার সংসদ সদস্য। তো এটিও অনেকে খুব ভালোভাবে, তার সাথে যারা চলছেন অনেকে ভালোভাবে নিতে পারেননি এবং তারই সূত্র ধরে তাকে হত্যা করার পরিকল্পনা। তবে এই রাজনৈতিক কনফ্লিক্টের চেয়েও এই অপরাধমূলক যে বাণিজ্য, অপরাধ কেন্দ্রিক যে বাণিজ্য, এটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি কাজ করেছে। এখন এটি তো ঠিক, আপনি নিশ্চয়ই খাশোগি হত্যাকাণ্ডের কথা আমরা আমাদের মনে জামাল আছে। খাশোগি, জামাল খাশোগি, যে তাকে হত্যা করে একেবারে কোনো ধরনের ক্লু রাখা হয়নি। এবং এখানে যেটি হয়েছে একই প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে একইভাবেই তারা চেষ্টা করেছে যে কোনোভাবে কোনো ক্লু রাখবে না বা কেউ যাতে কোনো খুঁজে না পায়। ধাপে ধাপে তারা কিন্তু সেইভাবে যাদেরকে যে ধরনের লোক দরকার, এই হত্যার সহযোগী ব্যক্তি দরকার, সেইভাবে কিন্তু তারা নির্ধারণ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পুলিশ প্রশাসন যেভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করা, যে ধরনের তদন্তের প্রয়োজনে যে ক্রাইম স্পট ভিজিট করা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে খুনিরা যে কায়দায় তাকে হত্যাটা করলো, এটা অনেক সাহসের পরিচয়। আবার তারা এদেশে এসেছে, এই যে সাহসটা, এটা কিসের জোর? এই সাহসের যদি উত্তর খোঁজার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি একজন শুধু দেশে আসেনি, একজন অন্য দেশেও চলে গেছেন, দুজন, নেপাল। সেটি হচ্ছে যে এখানে বিষয়টি হচ্ছে যে আমরা থিওরিটিক্যাল কনটেক্সটেও যেভাবে দেখি, একটা দেশে কিলিং সহ সকল ধরনের মানে মেজর যে ক্রাইমগুলো হয় 2টা কারণে। একটা, যদি ওই অপরাধ করে পার পাওয়ার মতো কোনো উদাহরণ থাকে, তখন এই অপরাধগুলো হবে। আমাদের অতীতেও সেরকম কিছু তো উদাহরণ বা রেকর্ড তো আছে। কোনো না কোনোভাবে সময়ের প্রেক্ষাপটে এগুলো খুব নন মেজর হয়ে যায়, অন্য ঘটনার প্রেক্ষাপটে কম্পেনসেশন করে ফেলে অথবা একটা কম্প্রোমাইজ করে ফেলে। আর একটা হচ্ছে যে এই ঘটনাগুলো কোনো একটা অপরাধ করে তাদের মানে বলা যেতে পারে নিরাপদে প্রস্থান করার একটা সুযোগ যদি থাকে, তো সেটি তো এখানে কাজ করেছে। তারা নিরাপদে দেশের বাইরে পর্যন্ত, অন্য দেশে পর্যন্ত তারা যেতে পেরেছে। তার মানে কি পিছনে এমন কেউ ছিল যেটা, মানে জি শেষ বলুন। আমি ওই জায়গাটায় আমি আসতে যাচ্ছি আপনার কাছ থেকে, যে পিছনে তার মানে এমন কেউ ছিল সাহস দেওয়ার মতো, এটা এই জায়গাটা আমি একটু ক্লিয়ার না, সেটা তো এখন অনুমান করা যাচ্ছে, যদি তদন্তের মধ্যে দিয়ে আরো বেশি স্পষ্ট হবে। ধন্যবাদ আপনাকে। মুহিত ভাই, সামনে ঈদুল আজহা, কোরবানির ঈদ, পশুর হাট বসছে। আপনারা প্রতিবারই সিকিউরিটিতে থাকেন, এবারও দিচ্ছেন 19টি হাট বসছে, 2টি স্থায়ী সহ। কিন্তু তারপরও অবৈধ কিছু হাট আমরা বসতে, একদম শেষ মুহূর্তে কিছু হাট বসতে দেখি, এবং সেখানে বলা হয় প্রশাসনকে ম্যানেজ করে সেসব হাট বসানো হয়। সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থা কি থাকবে? পাশাপাশি জাল টাকা উদ্ধারে আপনারা সবসময় সক্রিয় থাকেন। এবারও জাল টাকা বেশ উদ্ধার করা হয়েছে, কারখানায় অভিযান চালানো হয়েছে, কিন্তু তারপর 2 কোটি টাকা অলরেডি বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। সেই টাকা আপনারা কিভাবে ঠেকাবেন মানুষকে প্রতারিত হওয়ার হাত থেকে? আমাদের ঈদুল আজহা হোপফুলি আমাদের 17 তারিখে হয়তো আমাদের ঈদের জামাত হবে বা কোরবানির দিন পশু কোরবানি করা হবে। এখন আমাদের যেটি বলছিলেন যে সিটি কর্পোরেশনের দেয়া 19টি ক্যাটল মার্কেট আমাদের থাকবে, তার মধ্যে 2টি স্থায়ী এবং 17টি অস্থায়ী, যেটি ডাকের মাধ্যমে দেয়া হয়েছে। তো এই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি। বিভিন্ন সংস্থার যাদের যে কাজ, একেবারে ইনক্লুডিং ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, আমাদের পুলিশের সকলের। আরেকটি মিটিং কিন্তু আমরা করেছি শুধু ইজারাদারদের নিয়ে, যে ইজারাদার এবং ওই যে ক্রাইম ডিভিশনের যারা ছিল এবং সংশ্লিষ্ট যারা। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা স্পষ্টভাবেই আমরা তাদেরকে বলেছি যে আপনাদের এই কাজগুলো আপনাদের করতে হবে, এই কাজগুলো আমরা করব, কিন্তু আলটিমেটলি আমাদের উদ্দেশ্য এক, যে সেটি হলো যে প্রতি বছরই এরকম কোরবানির সময় গরুর হাট বসে বা ক্যাটল মার্কেট বসে, বেচা কিনা হয় সবকিছু। সেই জায়গাগুলো থেকে যে রিস্কগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হলো আপনার এই যে ফোর্সড কারেন্সির ব্যবহার। প্রতিটি মার্কেটে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আমাদের এই যে কারেন্সি ডিটেক্টর মেশিন, সেগুলো আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি, তারা আমাদের কোঅর্ডিনেশন মিটিং এ ছিল। আপনাদের মূল আশঙ্কা এটাই যে টাকাটা সেটা রাইট, সেটা আমি বলছি যে ক্যাটল মার্কেট তো অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই সময়টাকে সামনে রেখে এটা করে। তো সেই কারণে সেগুলো আমরা করব। আর এর বাইরে ওখানকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সেটি আলোচনায় আমি যাব না, কারণ লম্বা আমাদের ডাইরেক্টিভস দেওয়া আছে যে এই 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 কাজগুলো করবে। সেখানে আপনার মাইক লাগানো থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা, এমনকি টু সাম এক্সটেন্ট আমরা কিছু মার্কেটে একটা ড্রোনেরও ব্যবহার করতে পারি সিকিউরিটি আমাদের স্পেক্ট কনসিডারেশন করে।
তো সেগুলো আমাদের আছে। আরেকটি বলছিলেন, এটা হলো এটা, আরেকটি কি বলছিলেন যে আপনার- ও আমাদের ওই যে অভিযোগ যে মার্কেট প্রশাসনের সাথে, দেখেন এটি হলো কি, যখনই কোনো একটা এই ধরনের আইনের বাইরে কিছু ঘটে তখন কিন্তু এই যে একটা ম্যানেজ করে শব্দটি এটি আসবে। সেটি মানে ইট ইজ ইমপ্লাইড, এটা যদি থাকে তাহলে যেহেতু হয় এই কারণে চলে আসে। যেহেতু হয় সে কারণে এটি বলা মনে করে যেটা যৌক্তিকভাবে বলা যায়। আমরা স্পষ্টভাবে পুলিশ কমিশনার মহোদয় আমাদের মিটিং এ আমরা কিন্তু তাদেরকে বলছি যে আপনারা কোনোভাবে যে আমি একদম শেষ দিকে চৌহদ্দির বর্ণনা দেওয়া আছে এর বাইরে আপনারা যাবেন না, কেউ মার্কেট বসাবেন না। কিন্তু বলা যায় যে কারণে আপনিও বলছেন সারা দেশের মানুষ যদি বসায়, তাহলে এবার ব্যবস্থা কি? নগরবাসী বলে আমরা বসতে দেব না, এটা আমাদের প্ল্যান এবং আমরা এর জন্য ব্যবস্থা নেব, সেটিও আমাদের প্ল্যান। কিন্তু আমরা অতীত অভিজ্ঞতা এটা হয়েছে যে বাস্তবতার নিরিখে অনেক সময় যে এত মার্কেটেও যায় না, বা কিছু ব্যবসায়ী সে আইন কানুনও বোঝে না, সিটি কর্পোরেশন কি তাও বোঝে না, গরু নিয়ে ট্রাক নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। মানে এটাই একটু অবর্ণনীয় বাস্তবতা। পুলিশের চাকরির এই একটা অদ্ভুত জিনিস যে হয়তো জীবনে অন্য চাকরি করলে বা বাসায় থাকলে এগুলো আর জানা হতো না যে বাস্তবতা কত রকম হতে পারে। কিন্তু আমাদের অবস্থান আমাদের স্ট্রং, যে আমরা চাই যে, এবং এমনকি আমাদের যে পরবর্তীতে বর্জ্য ব্যবস্থাপনা সেটার জন্য কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের সাথে কথা হয়েছে। তো সব মিলিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জায়গায় আইন শৃঙ্খলা বলেন, নিরাপত্তা বলেন, ফোর্সড কারেন্সি বলেন, তারপরে মানুষের মুভমেন্ট বলেন, ট্রাফিক মুভমেন্ট, প্রতিটি জায়গায় আমাদের বলা যায় যে অ্যানালাইসিস করা আছে এবং আমরা নগরবাসীকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ। তোমরা শেষ দিকে আমি একটু তহিদুল হক তার কাছে আমি গিয়ে শেষ করব। সেটা হচ্ছে এই যে জাল টাকা যেটা ছাড়া হচ্ছে কিংবা যাকে এরেস্ট করা হচ্ছে, তিনি নিজেই বলছেন লোভ আর লাভ, এই কারণে ছাড়তে পারছেন না, জেলে যান 2বার 3বার তারপরে এসে জড়াচ্ছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের আইন তো রয়েছে, তাহলে করণীয় কি? একদম 1 মিনিটের মধ্যে শেষ আচ্ছা, করবেন। আইনটা যেহেতু জাল টাকার প্রসঙ্গে পুলিশের উদ্ধার অভিযান কার্যক্রম আছে, সেক্ষেত্রে শাস্তির মাত্রাটা এটা দৃষ্টান্তমূলক হচ্ছে না, এটা একটা বিষয়। আর যেহেতু আপনি এর পাশে কোরবানির হাটের প্রসঙ্গ বলছিলেন, এটা যুক্ত করি, সড়ক এবং মহাসড়কেও কিন্তু হাট বসানো যাবে না। কিন্তু আমরা শেষের দিকে এসে এই ধরনের বাস্তবতা দেখি এবং সেই বাস্তবতাগুলো কিন্তু ভাই যথার্থই বলেছেন, উৎসবের আনন্দের কারণে আমাদের অনেক সময় মেনে নিতে হয় বাস্তবতার কারণে। আর এই যে প্রেক্ষাপটগুলো, সেই জাল টাকা যতটুকু বাজারে ছড়ালো, তারা এই সবাইকে সতর্ক থাকার একটা প্রসঙ্গ, যার যার জায়গা থেকে সতর্ক থাকলে এটা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। আর জাল টাকার ব্যবসা যারা করেন, যারা এই টাকার নোট প্রস্তুত করেন, এদেরকে কঠোর এবং দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা না করা পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হবে না। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।